আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে হাজির হয়েছি। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ মুসলিম সমাজের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। মাসুদ ভাই, কেমন আছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের অবস্থা কেমন? মানে আপনি জানেন যে মাহে রমজানের এই সময় দেশে নানান অসুবিধার মধ্যে, নানান সমীকরণের মধ্যে আমরা আছি। মোখলেস ভাই অফিসে আছি, আসেন। না না, ফোন ধরে না, আমার ফোনও তো ধরে না। আস আসেন, অফিসে আসেন। হ্যাঁ, আসেন। ওকে। আচ্ছা, একটু পরে যেটু কোর্সে কেটে দেবো। হ্যাঁ, তা বর্তমান প্রেক্ষাপটে নানান রকম মব জাস্টিস, এদিকে ধর্ষণ, পালাক্রমে ধর্ষণ, তারপর ধর্ষণের মহোৎসব, মাগুরা না শুধু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একবারে নতুন করে কোনো ঘটনা নয়। তারপরেও ধর্ষণটাকে মনে হচ্ছে যে এখন একটু নারী দিবসের সাথে সাথে আগে পেছে খুব ঘটা করে চলছে। এবং সেই ধর্ষণের অভিযোগ থেকে অনেক ওলা, মানে অনেক হুজুর, অনেক বেহুজুর, অনেক কর্মকর্তা বা অনেক আম, শিক্ষিত অশিক্ষিত সবাই মানে কেমন যেন জড়িয়ে পড়েছে। মানে এই বিষয়টা নিয়ে আমরা এর আগে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মাননীয় চেয়ারম্যান লায়ন আজম খানের সাথে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে এটার আসলে কারণটা কী বা এর সমাধানটাই বা কী। সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হলো নিয়মে দেখি যে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ অতিমাত্রায় বেড়েছে। যেখানে গতকালকে একটা নিউজে দেখলাম বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। রামপুরার ঘটনা। সে একজন রিক্সা চালক। তার ছোট তিনটা বাচ্চা, আচ্ছা আচ্ছা। দুটো ছোট, আর এই মেয়েটা বড়। এখন গত 1 বছর আগে কোনো ওনার ওয়াইফ মারা গেছে। আচ্ছা। এই ভদ্রলোক তার মেয়েকে ধর্ষণ করেছে। জি। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। আচ্ছা। এখন এই যে শুধু এই নয়, মাগুরাতে এই মেয়েটা ধর্ষিত হলো 8 বছরের, এবং আরও বিভিন্ন জায়গায়। না, যে ভদ্রলোকের রামপুরায় স্ত্রী মারা গিয়েছেন, তাকে মানে সহজভাবে সহজভাবে সমাজ কি আরেকটি বিয়ের দিকে ধাবিত করতে পারতো না? মানে সমাজের কি কোনো বাধা আছে কিনা আমি জানতে চাচ্ছি যে সে তো আরেকটা বিয়ে করতে পারতো। নিশ্চয়ই সমাজে এমন কোনো নারী আছে যার স্বামী বিয়োগান্ত হয়েছে বা স্বামী পরিত্যক্তানি বা বিধবা কিংবা যে কোনোভাবেই হয়তো সে দরিদ্র বা হয়তো বিয়ের প্রস্তাব দিলে রাজি হতে পারতো, সেরকম কেন হচ্ছে না? মানে এটা কি সমাজ কি অ্যালাউ করছে না নাকি? বিয়ে তো অবশ্যই করতে পারতো, কিন্তু এখানে এখানে নিশ্চয় বাধা বাধা কোথায়? মানে চরিত্র তো আপনার যে চোর, সে ফল ছিঁড়ে তো খাবে অন্যের গাছের, নিজের ঘরের গাছের ফল ছিঁড়ে খাবে তখনই যখন অন্য গাছের ফলগুলো প্রোটেক্ট থাকবে। তার মানে আমি ফল ছিঁড়ে খাওয়ার পক্ষপাতী না। আমি বলতে চাচ্ছি যে তাকে সহজভাবে মানে আরেকটি বিয়ে করার পথে বাধা কোথায়? যেহেতু সমাজে অনেক নারী তো আছে যাদেরকে মানে বিয়ে করা সম্ভব ছিল। সেটা করতে পারতো, কিন্তু এখানে হলো চরিত্রগত ব্যাপার হলো। বারবার আপনি চরিত্রের কথা বলছেন, বারবার চরিত্র কথা বলছেন। আমি সমাজে বাধাটা কোথায়? এখানে বাধা কিছুই নেই। তার স্ত্রী মারা গেছে, সে তো চাইলে বিয়ে করতেই পারতো, কিন্তু নিশ্চয়ই কোনো বাধা আছে, অদৃশ্য বাধা। এখন নাহলে সে তো নিজের মেয়ের উপর ঝাঁপে পড়বে। বিষয় হলো কোথায়, এখন এগুলো সবই হলো কিয়ামতের আলামত। বাস্তব কথা হলো, কথা বললে বলে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত বটে, কিয়ামতের আলামত বটে। কিন্তু আমি বলতে চাচ্ছি যতদূর মানে
যতদূর শ্বাস ততদূর আশ, যতদূর কেয়ামত না হবে ততদূর পর্যন্ত আপনার সমাজ সংস্কারের একটা সলিউশন দেবে। আপনি বলতে পারেন এটা ধর্মীয় অনুশাসনের অভাব আছে, সেটার কার্যকারিতা কম আছে, বা তার মধ্যে সেটার ব্যবহারিক দিকগুলো ঠিকমতো হয়তো জানা ছিল না, কিন্তু এটা তো একটা সামাজিক সমস্যা রে ভাই, যে মানুষের পেটের খিদা যেমন থাকে, যৌন ক্ষুধাও থাকে, কিন্তু এটার স্বাভাবিকভাবে এটার মানে মেটাবার পদ্ধতিটা কি? স্ত্রী আর নতুবা আহ, আহ, রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা যেমন আগে ছিল যে নির্দিষ্ট কোনো জায়গায় যেত, সেটা স্বাস্থ্যসম্মতভাবে যেত, তার জন্য সে কিছু খরচ করতো, সেটা ধর্মীয় মানে স্কলাররা বা ধর্মের দোহাই দিয়ে অনেকেই সেটাকে নিষিদ্ধ করেছে, অনেক পতিতলায় ভেঙে দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে সমাজ পঞ্চায়েত ব্যবস্থা কি মোটামুটি ভেঙেই পড়েছে যে একজনের স্ত্রী মারা যাওয়ার পরে তাকে আর একটি বিয়ে করার জন্য পাত্রী পাওয়া গেল না, বাধ্য হয়ে সে নিজের ঘরের খেতে মুখ দিল? না, এটা তো বাস্তবতা বলতে সে তো বিয়ে চাইলেই করতে পারতো, এখানে তো তার কোনো বাধা প্রয়োগের কিছু নাই। আমি বারবারই বলতেছি, সে এগুলো অপকর্ম না করে তার বিয়ের প্রয়োজন সে বিয়ে করতো, এটা সবত। কিন্তু আসলে আপনি বারবার এটাকে অপকর্ম বলছেন, কিন্তু অপকর্ম না, করেছে একদম দুষ্কর্ম, নিজের সন্তানের সাথে সেটা করেছে। অপকর্ম হতে পারতো আশপাশের প্রক্রিয়া বা অন্য কোনো নারী যা পরিত্যক্তা হোক আর কারোর ঘরের বউ হোক, সেইগুলো মনে করেন যে এটা একটা বিধিনিষেধের ব্যাপারও আছে। কিন্তু একবার আশেপাশের সবগুলো জানালা উইন্ডো বন্ধ হয়ে গেল কেন, কিভাবে, আমি বুঝতে পারছি না। যে সে তার ঘরে কোনো উইন্ডোই বন্ধ হয় নাই, এটা হলো তার ব্যক্তি বিশেষ। এখন তার ব্যক্তি বিশেষ না, এটা তো শুধু এখানে হচ্ছে না, এটা তো এখন অনেক জায়গায় হচ্ছে। অনেক জায়গায় হচ্ছে, যেখানে আপনি মাগুরায় দেখলেন যে নিজের ছেলের শালিকা নাকি নিজের ছেলের শালিকা বা ছেলের পুত্রবধূ বা এই ধরনের জায়গায় কিছু বৃদ্ধ ঝাঁপি পড়ছে, তাহলে বৃদ্ধদের অন্য কোনো উইন্ডোগুলি বন্ধ হয়ে গেল কেন? আমি এইটা জাস্ট জানার জন্য বলতেছি, আমি উইন্ডোগুলো খোলা রাখার কথা বলতে পারছিলাম, চাচ্ছিও না। আমি জানতে চাচ্ছি সমাজের ভদ্রলোক, ওই লোকের তো স্ত্রী আছে, যদি স্ত্রী না থাকতো হ্যাঁ ওনার কিছু নাই, তাহলে এটা তো আসলে চরিত্রগত দিক। স্ত্রী আছে, কিন্তু স্ত্রী তো নাকি সহযোগিতা করেছে, তার ক্যাপাবিলিটি কতদূর আছে, কি আছে? না, স্ত্রী সহযোগিতা করেছে এই শব্দটা ঠিক খাবারের মধ্যে নাকি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওই যা ভিকটিমের বোনের, এরকম শুনলাম। এগুলো আবার অতিরঞ্জিত কথা। না না, এত ইন্টারভিউ নিচ্ছে, আমি শুনলাম, আপনি তো না শুনে হয়তো বলছেন। আমি নিজেই ঘুমের ওষুধ আমি নিজেই এটা ইন্টারভিউ শুনলাম। এখন দেবী তো শুনে আমিও শুনছি, এখন আসলে কিছু বাড়তিও বলে অনেক সময়। আচ্ছা, আপনি বাড়তি বলবেন কেন? অনেক সময় আমরা তো সংবাদপত্র জানি যে স্ত্রী আছে, কিন্তু স্ত্রী তো সহযোগিতা করে দিচ্ছে, তার মানে স্ত্রীর দুর্বলতা আছে না, সেইগুলো খোলামেলা কিছু নাই এখানে। মূল না, এগুলো খোলামেলা, এগুলো অপকর্ম ঘটে ভাই, আপনি বারবার একটা শর্টকাট পলিসি দেখাই দিচ্ছেন। আমি বলতে চাচ্ছি, যেহেতু একটা গবেষণা হচ্ছে, সেই গবেষণার সূত্র ধরে আমাদেরকে বোঝা উচিত যে সমাজে এই ধরনের সমস্যাগুলো আলোচনা করবার মতো কোনো পঞ্চায়েত ব্যবস্থা নাই, মানে কোনো জায়গা নাই যেখানে এই বিষয় নিয়ে আলোচনা করতে হয় যে আমার এই সমস্যা, আমার স্ত্রীর এই সমস্যা, বা আমার এই স্ত্রী মারা গেছে বা জীবিত অবস্থায় এই সমস্যা, আমার এটা আমার ব্যক্তিগতভাবে এটার সমস্যা। সেই সমাধানগুলো নিয়ে কোনো রাষ্ট্রীয় বা সামাজিকভাবে মানে গ্রাম সালিশ বা পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনো কোনো কিছু এত বছরে গড়ে ওঠেনি যে যেখান থেকে এটা সলিউশন পাওয়া যেত। সলিউশন তো অবশ্যই এখানে হলো, অবশ্যই আছে। আপনি দেখেন, তার যদি যৌন আকাঙ্ক্ষা থাকতো স্ত্রী ব্যতীত অন্য কোনো জায়গায়, আপনি দেখেন রাস্তায় বের হন, রাস্তায় বের হলে শত শত কার্ড রাস্তায় পাওয়া যায় প্রতিটা বিজ্ঞাপনের জন্যে। তো এখানে তো বাংলাদেশে এমন একটা সিচুয়েশন বর্তমানে, প্রতিটার তো অভাব নেই। এখন হলো আচ্ছা, আমরা এখন মানে এগুলো তো বিষয় না, এখন হলো চারিত্রিক সমস্যা হলো মেন। এখন হলো ব্যক্তি লালসা, ব্যক্তি চরিত্র এগুলোতে হলো সামাজিক অবক্ষয়। এখানে মূল বিষয় হলো ধর্মীয় অনুশাসনের অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। তো মূলত বিষয় হলো এইটা, অন্য কিছু না। এখানে যদি এই ভদ্রলোক কোনো ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় শিক্ষার ভিতরে জীবনযাপন করতো, তাহলে এই ধরনের অপকর্ম করা আসলে খুবই দুরূহ ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয় হলো যেটা বলছেন, স্ত্রীরা হলো আসলে অসহায় হয়ে যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত অপকর্মের কারণে। যেমন দেখা গেছে লোকচক্ষুর আড়ালে অনেক কিছু তারা ধামাচাপা দেওয়া প্রয়োজন হয়। যেমন যে ঘটনা ঘটেছে
হয়তো স্ত্রী চেয়েছিল এটা ধামাচাপা দেওয়ার জন্য চক্ষুর আড়ালে যেন বিষয়টা প্রকাশ না পায়, এরকম কিছু হতে পারে। এখন আবার অতিরঞ্জিত কিছু মিডিয়া আবার বাড়ায়। আমি তার সাক্ষাৎকারটা দেখেছি প্রথম, পরে দ্বিতীয় আবার আরেক সাক্ষাৎকার এটার পরে আবার ঘুরায় যায়। এখন কথা সেটা না, কত হলো অপকর্ম হয়েছে, ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। এখন ওদের বিষয় হলো পুরো ফ্যামিলিকে তো ফাঁসাইতে হবে। এখন স্ত্রী থাকে, স্ত্রীরও ফাঁসানোর জন্য হয়তো একটা কৌশল কেউ অবলম্বন করেছে, এমন হতে পারে, আমি জানি না, এই জন্য। কিন্তু বিষয় হলো প্রকৃত অপরাধী যে আমি মনে করি তার মারফতে সে যেন যথাযোগ্য তার বিচার হয় আদালতের মাধ্যমে, এটি হলো পাওনা। কিন্তু একজনের অপরাধে অন্যজনকে অপরাধী করে তাকেও শাস্তি দেওয়া, এটা আমার বোধগম্য হয় না। কিন্তু আমাদের সমাজে দেখেছি এরকম কাজগুলো হয়। এটা হচ্ছে একজন অপরাধ করেছে বা দুজন সঙ্গে এর সাথে আরও 5 জন করে জড়ায় দেওয়া হয়, যার কারণে মূল বিচারটা প্রভাবিত হয়ে যায় ভিন্ন খাতে। তো এতে এই কাজগুলো হয়, আমরা দেখি হরহামেশায়। এখন দেখেন একজন স্ত্রী একটা নাবালিকা মেয়ে 8 বছরের একটা মেয়েকে ধর্ষণের সহযোগিতা করবে, এই ধরনের সব অসভ্য সমাজ আমার দৃষ্টিকোণ থেকে এখনো আমার মনে হয় না গড়ে উঠেছে বাংলাদেশে। আচ্ছা, আমরা একটু অন্য একটা এপিসোডে অন্য একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মব জাস্টিস। এই যে মব জাস্টিস বলতে যেমন যেখানে ছিনতাইকারী বা ডাকাত সংঘবদ্ধ অপরাধ, যেটা আর কি ছিনতাইকারী বা ডাকাত সন্দেহে যে এলাকাবাসী ধরে পিটাচ্ছে, কোথাও ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পিটাচ্ছে, কোথাও পানির মধ্যে এই যে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, মানে হ্যাঁ সে হয়তো ছিনতাই করেছে বা করতে উদ্যত হয়েছে কিংবা ডাকাতির সন্দেহ হয়েছে। তো এখানে কি মানে আইনগত ব্যাপারটা, মানে প্রশাসন কি এতটাই দুর্বল হয়ে পড়েছে দিন দিন যে জনগণ মনে করতে অভ্যস্ত হচ্ছে যে আসলে বিচারটা আমাদেরকেই করতে হবে? এই ব্যাপারে আপনি কিছু বলবেন? না, বিষয় হলো 5 তারিখের আগ পর্যন্ত মানুষের তো বাক স্বাধীনতা বলতে একেবারেই ছিল না। তো যার কারণে বিভিন্ন জায়গায় অপরাধ সংঘটিত হলেও ওই অপরাধটা নিয়ে মানুষ খুব একটা মুখ খুলতে পারতো না, কারণ ওই অপরাধগুলো ছিল দলীয় ভিত্তিতে। তো অনেক ভয়েও কথা বলার সুযোগ থাকতো না। আচ্ছা, 2-একটা বিষয় যখন অতিরঞ্জিত হয়ে যেত, যেমন যে তুফান সরকার হাবিজাবি 2-4টা এরকম কিছু মিডিয়া আসার পরে হয়তো বা কিছু আলোচনা হইতো, কিন্তু ম্যাক্সিমাম মানুষই তো খুন, গুম, আপনার আয়নাঘর, এরকম নানান ভয়ে আতঙ্কিত ছিল পুরো জাতি। তো যার কারণে আগে যে অপরাধগুলো হতো এই অপরাধগুলো এইভাবে ফলো আপভাবে প্রচার হতো না, কারণ মত প্রকাশের স্বাধীনতাও এখানে অনেকটা খর্ব ছিল। আর 5 তারিখের পরে যে অবস্থা হয়েছে, মানুষ এখন পূর্ণাঙ্গ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারতেছে। এবং পূর্ণাঙ্গ স্বাধীন হওয়ার কারণে তারা মারামারি শুরু করে। এখন হলো পূর্ণাঙ্গ স্বাধীনতা পাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে আইনের শাসন অনেকটা ঝিমিয়ে পড়েছে। প্রকৃত যে আইনের শাসন, সেটা মত প্রকাশের কারণে ঝিমিয়ে পড়তে পারে। মত প্রকাশের স্বাধীনতা তো অতি স্বাধীনতা পাইছি, তো আসলে অতি স্বাধীনতা পাইলে যেটা হয় আর কি, এখন স্বাধীনভাবে ওই ছিনতাই চুরি সোসামিও যারা করত, সমাজে অপরাধ যারা সংগঠিত করত, তারাও এই কাজগুলো এখন স্বাধীনভাবে করার বেশি প্রবণতা সৃষ্টি হয়েছে। তো যার কারণে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই চুরি, ডাকাতি, ছিনতাই। এখন আরেকটা বিষয় এদের সাথে যুক্ত আছে, সেটা হলো এই কথায় আছে বাংলা প্রবাদে যে খুঁটির জোরে বরকি কুদে, অর্থাৎ হইল পাওয়ারফুল কারো ছত্র ছায়ায় এই অপরাধগুলো বেশি সংগঠিত হয়। কারণ এই ক্ষেত্রে যদি আপনি তাকান তাহলে দেখা যায় যে দুটো পক্ষ, একদিকে পরাজিত শক্তি আওয়ামী লীগ, তারা চাচ্ছে যে বারবার দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, তাহলে জনগণ বলবে যে না আগেরটাই ভালো ছিল, তাহলে আমরা রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজ পাবো। এটা হলো তাদের চিন্তা থেকে, তাদের যে দলীয় লোকজন তারা এই অপরাধগুলো করতেছে ছত্রছায়ায় বা তারা এটা মদত দিচ্ছে। আরেকদিকে হলো যারা মাঠের রাজনৈতিক দল, যারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ এই 15 বছর ধরে, বিএনপি, তারাও তাদের ভিতরে একটা ভয় যে এই সরকার যদি বসে যায় তাহলে এটা কবে নাগাদ নির্বাচন হবে তার কোনো ইয়াত্তা নেই, আমরা ক্ষমতায় যেতে পারবো না। অতএব এই সরকারকে ব্যর্থ করতে হবে। যদি এই সরকারকে ব্যর্থ করা যায় তাহলে দ্রুত একটা নির্বাচন দিয়ে এই সরকার সরে যাবে।
তো যার কারণে তাদেরও না না কিছু এখানে আপনার সঙ্গে আমার দ্বিমত আছে। বিএনপি সরকারকে ব্যর্থ করতে চায় না, বিএনপি দ্রুত নির্বাচন চায়, মানে দ্রুত বলতে যতটুকু সম্ভব সংস্কার করে নির্বাচনটা আগে দেওয়া, এটা নির্বাচিত প্রতিনিধির হাতে যাতে ক্ষমতাটা আসে। কিন্তু আপনি বলছেন যে বিএনপি এই সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, মানে এই কথাটা সঙ্গে আমি একমত না। জি বলেন। আচ্ছা, তো এখন বিষয় হলো যার কারণে দেখা যায় যে তারা 5ই আগস্টের পরে থেকে আমরা দেখেছি যে বিভিন্ন এই যে আওয়ামী লীগ যে যারা পরিকল্পনা ছিল হিন্দুদের মন্দিরে আক্রমণ করা, এই সে হাবিজাবি, এগুলো বিএনপি জামাত সবাই মিলে পাহারা দিয়ে এগুলোকে অনেকটা সেভ করেছে। তখন কিন্তু অনেকটা একটু ভালো পরিস্থিতির দিকে ছিল, যে যখন বিএনপি জামাত বিরোধী শিবিরে যারা ছিল, যারা অপরাধ সংগঠিত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এর একটা প্রবণতা যেমন ছিল। এরপর থেকে আমরা দেখলাম যে না, বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে। সরে তারা এই তাদের দলীয় নেতাকর্মী বিভিন্ন জায়গায় ছিনতাই, চাঁদাবাজি, তার টেন্ডারবাজি, জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই নানান দখলে লিপ্ত হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে দুটো অ্যাডভান্টেজ তাদের পাচ্ছে। একটা অ্যাডভান্টেজ হলো তাদের দলীয় নেতাকর্মী যারা এই 15 বছর ধরে যারা নির্যাতনের শিকার, যারা অর্থনৈতিকভাবে দুরবস্থা ছিল, তারা অর্থনীতি তারা পুনরায় ফিরে পাওয়ার একটা চেষ্টা করতেছে অপকর্ম করে, ব্যক্তি অর্থ স্বার্থ। আর আরেকটা বিষয় হলো বিএনপিও একটা অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে যে দেশে বিশৃঙ্খল হইতেছে, সরকার ব্যর্থ, তো তাহলে সরকার যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয় তাহলে দ্রুত নির্বাচন দিয়ে তারা সরে যাবে, আর ভোট হলে নির্বাচনে বিএনপি ক্ষমতায় 100, মানে তাদের ধারণা যে 100% তারা 2/3 সিট নিয়ে নির্বাচিত হবে এই মুহূর্তে নির্বাচনের, তাদের মনোভাব। তো যার কারণে তাদেরও দলীয় কেন্দ্রীয় ইন্ধনও অনেক নেতারা এগুলো অপকর্মের সাথে যুক্ত হতে পারে। তো এই যে দুই মুখী, একদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র, একদিকে বিএনপির ষড়যন্ত্র, এই নানান ষড়যন্ত্রের জাতাকলে আসলে সমাজে এই বিশৃঙ্খলা, এটা হলো রিয়ালিটি। কালকে দেখেন আমি এখান থেকে যাওয়ার পরে আপনার এই সামনে দেখলাম এই যে রিসোর্সফুল পল্টন সিটি, ওইখানে উঠলাম, ওখানে একটা মিটিং ছিল আমার ব্যক্তিগত, এখান থেকে নামছি, নেমে দেখি এখানে হট্টগোল। কি এখানে কে আওয়ামী লীগ করতো, কে কি করতো, ওদের এখন দিতে হবে, হ্যাঁ, এই অবস্থা নিয়ে ওরা ওই দখল টখল করবে, এগুলো নিয়ে বাকবিতণ্ডা চলতেছে। না না, এই যে এই ঘটনা তো বাশার আসাদের ওই যারা অনুসারী ছিল সেখানে কিন্তু কালকেও খবর পেলাম, সেখানে কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি করে তাদেরকে আসাদের অনুসারীদের ধরে পেটানো হচ্ছে, মারা হচ্ছে। এই যে এই ধরনের একটা মানে পরিস্থিতির সম্মুখীন আমরাও, আমাদেরও এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খবর পাওয়া গেলো এইচটি ম্যামের ছেলে বা ভাতিজার ঘরে বা ছেলের ঘরে অনেক অস্ত্র আছে, টাকা পয়সা আছে। একে বা কারা এখানে ঢুকে তল্লাশি শুরু করলো, পুলিশ দাঁড়িয়ে রইল নির্বিকার। পরামর্শ দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই সিচুয়েশনটা দীর্ঘ সময় ধরে আর কি, যে একটা বাড়িতে ঢুকে সেখানে তল্লাশি করা, এবং যারা করছে তারা সব সাধারণ মানুষ। এটা পিছন থেকে কোনো মানে ইন্ধন না থাকলে, সাহস না থাকলে দিলে এ কি সম্ভব নাকি যে একটা অভিজাত এলাকায় ঢুকে বাড়ির মধ্যে ভেঙে চুরে খোঁজ খবর নেওয়া, তল্লাশি করা, লুটোতরাজ করা, এটা কি সম্ভব? না, আমি তো সেটাই বলছি যে নিশ্চয়ই পিছন থেকে হাই প্রোফাইলের কোনো ইন্ধন আছে বিধায়ী তো তারা এগুলো করতেছে তৃণমূল পরে যে অ্যারেস্ট করা হলে তো লোক দেখানো, নিশ্চয়ই এটা দায়ী আনার জন্য। এরকম। আচ্ছা, আজকে আলোচনা বেশি লম্বা করবো না। আপনারা জানেন যে আমার নেটওয়ার্ক নাই, আমি এখন ম্যানুয়ালি ভিডিও করছি। নেটওয়ার্ক হয়তো বা পাবো, আমরা শিগগির পাবো। তো আলোচনা একটি বিষয়ে আলোচনা করে শেষ করবো, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধনের জন্য। সে প্রজ্ঞাপনে আমার কাছে রাজনৈতিক দলের নিবন্ধন যে একটা সংগঠন আছে, আমরা যেটা আন্দোলন করতাম আর কি, নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ, সেখানে ইতিমধ্যে একটা সময় একটা ডেমনস্ট্রেশন হওয়ার কথা। সেখানে নেতৃবৃন্দ সবাই বলছেন যে সেই আগের নিয়মেই কিন্তু নির্বাচন, রাজনৈতিক দলের নিবন্ধনের যে প্রজ্ঞাপনটা ঠিক আগের নিয়মেই করা হয়েছে। এত এত অফিস থাকতে হবে, এত এত এই থাকতে হবে, মানে মানে রীতিমতো হিমশিম খাবার মতো অবস্থা। অনেক রাজনৈতিক দলগুলো তারা তো আবেদনই করতে পারবে না। এটা কি রাজনীতি শূন্য করার কোনো প্রক্রিয়া কিনা, মানে আপনি এটার উত্তর দেবেন, সংক্ষেপে আলোচনাটা শেষ করে দেবেন। আসল বিষয় হলো এই যে নির্বাচন কমিশন থেকে যে কালকে প্রজ্ঞাপনটি দিয়েছে নতুন রাজনৈতিক দলের
নিবন্ধনের আবেদন এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছে। তো এখন এই যে তারা এই প্রজ্ঞাপনটি দিল, এটা তাদের পুরনো আইনের মাধ্যমেই তারা এই প্রজ্ঞাপনটি দিয়েছে। আমি মনে করি এটা তারা মূলত সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আচ্ছা, কেন? সরকার যেহেতু রাষ্ট্র সংস্কারে একটা অন্যতম সংস্কার হলো নির্বাচন কমিশনের নির্বাচন পদ্ধতি এবং রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি, এগুলো সংস্কার। তাহলে এখানে একটা কমিশন গঠন করা হয়েছে, তো সেই কমিশনের একটা প্রস্তাবনা আছে। তাহলে সেই প্রস্তাবনাকে তারা কোনো রকম গ্রহণযোগ্যতার দিকে না নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা আমলে নেয়, হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা আমলে না নিয়ে তারা একটা প্রজ্ঞাপন জারি করে দিল। তাহলে প্রকারান্তরে এরা তারা একদিকে রাজনৈতিক দলগুলোকেও চ্যালেঞ্জ ছুড়ে দিল, আরেকদিকে তারা সরকারকেও চ্যালেঞ্জ ছুড়ে দিল। তো এটাই আসলে মূলত এর মিনিং দাঁড়ায়। আমি জানি না তারা কাদেরকে খুশি করার জন্য এই কাজটা করেছে, এটা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা দীর্ঘদিন ধরে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। 1972-এর 90-এর বিধারা বাতিল, 1% ভোটারের স্বতন্ত্র প্রার্থীদের যে সাক্ষরতা, এগুলো বাতিল। এই যে আমরা বেশ কিছু আন্দোলন সংগ্রাম দীর্ঘ 15 বছর ধরে চালিয়ে যাচ্ছি, এটার কোনো রকম তোয়াক্কা তারা করলো না। সরকার একটা সংস্কার কমিশন করলো, সেই কমিশনের কাছে আমরা এই নির্বাচন পদ্ধতি সংস্কারের একটা বিষয়গুলো আমরা তুলে ধরলাম, আমরা 8 দফা দিলাম। সেখানে সেই ব্যাপারে দেখা যাচ্ছে যে অনেকগুলো বিষয়ে সংস্কার কমিশন একমত হয়েছে এবং তারা সকল প্রস্তাবনাগুলো একত্রিত করে যে একটা প্রস্তাবনা তৈরি করেছে, সেখানে কিন্তু আমাদের এই দাবি দাওয়াগুলো প্রতিফলন হয়েছে। কিছুটা, সব যে হয় নাই তা না, অনেকগুলো প্রতিফলন হয়েছে। এই দাবিগুলো আমরা দিয়েছি। হ্যাঁ, প্রজ্ঞাপনটা আমি দেখেছি, কিছু আছে, 2-1টা আছে, একেবারে যে নাই তা না। আমাদের দুইটা আছে, আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, দুটো আমাদের আছে প্রস্তাবনা। তো যাই হোক, এখন বিষয় হলো তারা এই প্রস্তাবনাগুলো নির্বাচন কমিশন যখন পাবে বা পেল, তখন তারা এই বিষয়টা আলোচনা সরকারের সাথে করে বা সংস্কার কমিটির সাথে করে তারপরে তারা একটা প্রজ্ঞাপন দিতে পারত। তা না করে তারা হুট করে তারা আলোচনা করছে, তারা ইন্টারনালি আলোচনা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে এভাবে আলোচনা করা হয়। যদি ইন্টারনাল সাথে হয়তো করা হয়েছে, তারা হয়তো জিহুজুর করেছে। এখন এই ধরনের আলোচনার তো কোনো মানে হয় না। তাহলে সরকারকে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় নির্বাচন কমিশন, তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে আশা করা যায়? আমি তো আশা করি না। যারা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, যারা রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে আমরা যা চাইবো তাই হবে, তাহলে তো তারা সুষ্ঠু নির্বাচন করবে বলে আমাদের মনে হয় না। সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এটা আমি বিশ্বাস করি না। কেন? আপনি যদি না, যখন আপনি সংস্কার কমিশনটা করেছে থেকে সরকার, নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনটা করেছে কি সরকার করেছে না? তো সরকারের প্রস্তাবিত সংস্কার কমিটি তারা একটা খসড়া প্রস্তাবনা তৈরি করেছে, করে সরকারের কাছে দিয়েছে। তাহলে এটা সুরাহ না করে নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপন দেয়, না, এটা সুরাহা করে প্রজ্ঞাপন দিয়েছে, সরকারের সাথে আলোচনা করেছে। সরকার এবং এই নির্বাচন সংস্কার কমিশন সবাই একই শুনে গোড়া একই জায়গায় প্রতারিত করেছে জনগণকে, এবং বিশ্বাসঘাতকতা করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে যাদের নিবন্ধন নাই। যাদের নিবন্ধন আছে তারা অতটা উঠে পড়ে লাগেনি, কারণ তারা তো মনে করছে যে যেভাবে হোক নিবন্ধনটা পেয়ে গেছি। বেশ কিছু রাজনৈতিক দলগুলো নিবন্ধন ছিল না এর আগে, যাদেরকে আমরা সংযুক্ত করতে পারতাম, তাদেরও কিন্তু নিবন্ধন হয়ে গেছে। এখন যারা নিবন্ধন নাই তারা এখন দড়ি মাছ নাচুই পানি। এখন বিশেষ করে যাদের নিবন্ধন আছে তারা চিন্তা করে যে এটা নিয়ে মাথা ঘামায় আমাদের লাভ কী। তো হয় আমরা এখন ওই বাপে খাদানো মায়ে তাড়ানো অবস্থা হয়ে গেছে। আজকের আলোচনায় আপনি এসে আপনার মূল্যবান, তাহলে কি আপনি মনে করেন যে সরকারের সাথে নির্বাচন কমিশন আলোচনা করে এটা করেছে? যদি আপনি এই কথা বলে থাকেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন কতটুকু জানেন? আমি বলি, নির্বাচন সংস্কার কমিশনের মধ্যে অনেক সরকারের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চয়ই আছে, তাই না? না, আছে বলতে একটা বিষয়, একটা আনুষ্ঠানিক আলোচনা একটা বিষয়।
আমার বক্তব্য হলো প্রজ্ঞাপন এটা, দেওয়ার আগে নিশ্চয়ই তারা সরকারের কাছে সেই না, যদি নিশ্চয়ই সরকারের কাছে যেয়ে থাকে, না যাও না, করে থাকে, প্রজ্ঞাপন দেওয়ার আগে সরকারের কাছে তাদের প্রস্তাবনার জিস্ট যেটা নোট সেটা সরকারকে দিয়েছে না? অবশ্যই না, যদি দিয়ে থাকে, না দেওয়ার কোনো কারণ নেই, দিয়েছে। আমার কথা বলতে কি চুপে চুপে দিছে? না, প্রকাশ্যে দিয়েছে। আপনি কদিন আগে শুনেন না যে সব সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দিচ্ছে সমানে? হ্যাঁ, সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে সরকারের কাছে। আমার প্রশ্নটা বুঝেন আপনি, আমি আপনাকে প্রশ্ন করতেছি এখন। নির্বাচন পদ্ধতি সংস্কার যে কমিশনটা করেছে, এই কমিশন তো একটা প্রস্তাবনা জমা দিয়েছে সরকারের কাছে। না, তারা জিস্ট করছে, সবার থেকে প্রস্তাবগুলো নিয়ে একটা সামারি দাঁড় করে। হ্যাঁ, সামারি দাঁড় করে ফাইনাল যে রিপোর্ট সে সরকারের কাছে দিয়েছে। সরকারের কাছে দিয়েছে না? এখন এই প্রস্তাবনা যে সরকারের কাছে দিয়েছে, এই প্রস্তাবনার আলোকে নির্বাচন কমিশনের সাথে কি সরকারের কোনো আলোচনা হয়েছে? সরকার তো রাজনৈতিক দলগুলো ডাকলো, বলে যে এইগুলোর উপরে আপনাদের কোনো মতামত থাকলে তাদের কাছে প্রত্যেকটা রাজনৈতিক, প্রত্যেক বলতে আপনি আমি না, মানে কিছু কিছু রাজনৈতিক দলদের ডেকে নিয়ে যে সরকার সংস্কার কমিশনের প্রস্তাবের ব্যাপার বললো না, আপনাদের যাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা দেখেন এখানে কি আছে না আছে ভুল ত্রুটি, সেই কার্যক্রমটা করছে। এবং তারা কতটুকু আবার ফেরত প্রস্তাব দিয়েছে না দিয়েছে জানি না। যাদেরকে উনি আলোচনার জন্য ডেকেছে তারা প্রত্যেকেই ধরতে গেলে নিবন্ধন প্রাপ্ত, অতএব অনিবন্ধন প্রাপ্ত কাউকে তো আর সরকার ডাকে নাই। তো এই আলোচনা নিবন্ধন প্রাপ্তরা কতটুকু পরামর্শ দিয়েছে কি দিয়েছে আমি জানি না। তবে আমি এটুকু জানি যে রাজনৈতিক দলগুলো যাদেরকে তারা রাজনৈতিক দল হিসেবে মনে করছে আর কি, তাদেরকে ডেকে নিয়ে বলছে যে এই সংস্কার শুধু নির্বাচন সংক্রান্ত না, অন্যান্য সংস্কার সহ এই সংস্কারগুলো আমরা পাইছি, আপনাদের কাছে আমরা পাঠাবো, আপনারা আপনাদের মতামত দেবেন, সেগুলো এবার ভবিষ্যতে হবে, আর্কাইভ হবে, অনেক কিছু বলা হয়েছে। মোট কথা হচ্ছে যে পরিপূর্ণভাবে আলোচনা কি হয়েছে না হয়েছে, আলোচনার টেবিল তো আমরা যাই নাই, আমরা যারা অনিবন্ধিত রাজনৈতিক দল আমরা তো যাই না, তাদের মধ্যে কীভাবে আলোচনা হয়েছে, কীভাবে প্রোফাইল তাদের কাছে পাঠানো হয়েছে ফেরত, তারা আবার কী উত্তর দিয়েছে সেগুলো জানা নেই। সে প্রক্রিয়া একটা হয়েছে বলে আমি এটুকু জানি। যাই হোক, সেটা জনগণের স্বার্থে বা এই রাজনৈতিক দলগুলোর স্বার্থে যায় নাই, যার কারণে আজকে দুপুর 1টার সময় একটা ডেমনস্ট্রেশন হবে। সেখানে নির্বাচন রাজনৈতিক দলগুলো নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের সম্ভবত সদস্য সচিব আব্দুল মোনেম এবং সেই সাথে আহ্বায়ক সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সৈয়দ হারুনুর রশিদ, আরও অনেকেই থাকবে আর কি, আমরাও যাব। তো আজকের এই আলোচনায় আমরা তো আর সবগুলো সমাধান পাবো না, অনেক ভেতরের খবরই আমরা এখনোই জানি না যে এই প্রজ্ঞাপনটা দেওয়ার আগে কার কার সাথে আলাপ হয়েছে, বসছে রাতের আধায় না দিনের বেলায়, বা কী আলোচনা হয়েছে কিছু জানি না। ভবিষ্যতে আরও জানা যাবে এবং অনেক কিছু হয়তো জানা গেছে, তো সেই খবরটাও আমাদের কাছে আসেনি, এমনও হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। জি, আপনাকেও ধন্যবাদ। সর্বশেষ আমার বক্তব্য এতটুকুই যে অবশ্যই জনগণের এবং রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই যে গতকাল যে প্রজ্ঞাপনটি জারি করেছে, এই প্রজ্ঞাপনটি তারা তুলে নেবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, সংস্কার কমিটির সাথে আলোচনা করে যতটুকু সম্ভব এই রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি সংস্কার এবং নির্বাচন পদ্ধতি সংস্কার করে তারপরে নতুন করে প্রজ্ঞাপন দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।